বর্ধমানের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ জেলা শাসকের বাংলো ক্রোকের নির্দেশ। বর্ধমানের ডিএম বাংলো ক্রোকের নির্দেশ, আদালতের ক্রোক হওয়া বাংলোর বাজার দর জানতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের ডিএম বাংলো ক্রোকের নির্দেশ আদালতে। সরাসরি চলে যাবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, ঠিক কি কারণে ক্রোকের নির্দেশ? দেখো, জমি অধিগ্রহণ করেছিল সরকার জাতীয় সড়ক তৈরির জন্য, এবং সেই জমি অধিগ্রহণের যে টাকা, সেই টাকা আজ পর্যন্ত মেটানো হয়নি। সেই কারণেই আদালত আর সময় না দিয়ে বর্ধমানের সাধনপুরে জেলা শাসকের বাংলোর সামনের জমি এবং বাগান ক্রোক করার নির্দেশ দিল। শুধু ক্রোক করার নির্দেশ নয়, তা যাতে নিলাম করে বিক্রি করা যায় সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেওয়া হলো। এবং কি কি করলো জেলা প্রশাসন তা 19শে জুলাইয়ের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। আসল ব্যাপার হলো যে পশ্চিম বর্ধমানের বাসিন্দা সুশান্ত কুমার গোস্বামীর একটি জমি, তা হচ্ছে 0.43 একর জমি। সেই জমি 2003 সালে অধিগ্রহণ করেছিল সরকার জাতীয় সড়ক করার জন্য। সেই সময় সেই জমির দাম ছিল 27 লক্ষ টাকা প্রায়। এরপরে সেই জমির দাম মেটানো হয়নি। 2013 সালে তার ওয়ারিশরা ফের মামলা করে এবং তখন 56 লক্ষ টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা মেটানোর নির্দেশ দেওয়া না হলে 2015 সালে ফের মামলা হয়, এবং গত মাসে যে রায় দিয়েছিল তাতে দেখা যাচ্ছে যে 1,99 লক্ষ টাকা, অর্থাৎ পুরো 2 কোটি টাকা প্রাপ্য হয়েছে সেই জমির মালিকের ওয়ারিশদের। আদালতের পর্যবেক্ষণ যে এই মামলার আর সময়সীমা বাড়ানো যাবে না। এখন এই টাকা দেওয়ার জন্যই জেলা শাসকের বাগান এবং ফাঁকা জমি নিলাম করতে বলা হয়েছে, এবং সেই নিলাম করে সেই টাকা পাওয়া যাবে কিনা সেটাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে নাজিরকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এতদিন পর, প্রায় 21 বছর পরও ওই ব্যক্তি জমি অধিগ্রহণের টাকা পেলেন না, তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন। সব মিলিয়ে আদালতের এই যে পর্যবেক্ষণ, আদালতের এই যে নির্দেশ, একেবারে জেলা শাসকের বাংলো ক্রোক করা এবং তা নিলাম করার যে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু জেলার প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং এই মামলা যারা করেছিলেন তারা এই রায়ে যথেষ্টই খুশি। তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব। ভাইরাল ভিডিওর পরে এবার ভাইরাল অডিও। ভোটের মুখে অডিও ক্লিপ পোস্ট ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। তার দাবি, অডিও ক্লিপে শোনা গেছে চাকরি দেওয়ার নাম করে দেবের পিএ 9 লক্ষ টাকা নিয়েছেন। আর এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন, ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে। তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই। আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল 25শে মে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে এই অডিও ঘিরে জোর শোরগোল। অডিওটি পোস্ট করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। তার চাঞ্চল্যকর দাবি, এটা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে এক মহিলার কথোপকথন, যেখানে মহিলা অভিযোগ করছেন সাংসদ দেবের পিএ রামপদ মান্না চাকরি দেওয়ার নাম করে তার থেকে 9 লক্ষ টাকা নিয়েছেন। তার টাকা গেছে কিন্তু চাকরি পাননি। দেবদা, একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন, ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে। তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই। আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো। তার মানে উনি পুরোটা জানতেন। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন,
এখানকার পিএ রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। এই কুলকিনারা না পাওয়া, দিশাহারা হয়ে গেছে, অসত্য কথা বলে যাচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস কল রেকর্ডের ভাইরালের রাজনীতি শুরু করেছেন। ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে। এবার কেউ হিরণকে দিয়েছে, সে সেটা প্রকাশ করেছে। ঘাটালে দেব প্রাক্তন হয়ে যাবেন। নিউজ 18 বাংলা। আঠারোতম লোকসভা নির্বাচন চলছে, আর এই ভোটের মুখেই উলুবেড়িয়ায় বিস্ফোরক পোস্টার। সেই পোস্টারের ছবিটা আপনাদের দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি ধাক্কা দিয়ে খুন করার হুমকি পোস্টারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার। 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে পোস্টার, সাদা কাপড় টাঙিয়ে সবুজ কালিতে হুমকি। একটি গোপন চিঠি উদ্ধার করেছে পুলিশ। পোস্টার ঘিরে চাঞ্চল্য উলুবেড়িয়ার মনসাতলায়। এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না, এটা তারাই করে যারা জানে আমরা হারবো। তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে। এটাই তো প্রমাণ পায়। প্রাণের হুমকি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দিয়েছে, কিন্তু ওই ঈশ্বর আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাজের জন্য। তৃণমূল অনেক ধরনের রণকৌশল নিয়েছে, এর মধ্যে এটাও একটা। বিজেপির রাজনীতি হিংসার রাজনীতি নয়, হুমকির রাজনীতি নয়। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, চলার পথ আছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে, আর 365 দিনের সংগঠন আছে। ও চিঠিও লিখছে ওরা, আর চিঠিকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করবার সমস্ত প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মানুষ এগুলো বোঝে। তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ কমিশনের। 15ই মে হলদিয়া সভায় প্রার্থীর মন্তব্যে বিতর্ক। শোকজের দাবিতে কমিশনে অভিযোগ তৃণমূলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনে সোমবার বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে বিজেপি প্রার্থীকে। উনিশ থেকে শিক্ষা, 24-এ সতর্ক। কলকাতা জিততে এবার কাউন্সিলরদের গুরু দায়িত্ব। দলীয় কাউন্সিলরদের টার্গেট বেঁধে দিয়েছে তৃণমূল। পয়লা জুন শেষ দফার লোকসভা ভোট, শেষ দফায় কলকাতায় ভোট। এই ভোটে দলীয় কাউন্সিলরদের গুরু দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে টার্গেট। জনসংযোগ সারা বছর ধরে এটার একটা ফল মানুষ ইলেকশনের সময় দেয়। যে জনপ্রতিনিধির ব্যবহার যত ভালো হবে, হৃদয় দিয়ে মানুষের কাজ যত করবে, তার ক্যান্ডিডেট যখন আসবে তার সাথে তার অ্যাডভান্টেজ হবে। যারা মানুষের সাথে থাকবে তারা তাদের এলাকায় ভোট হবে। বিশেষ করে কাউন্সিলর, তারা যদি মানুষের সাথে না থাকেন তাদের এলাকায় ভোট হবে না। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের পাশাপাশি যাদবপুর লোকসভারও বেশ কিছু এলাকা পড়ে কলকাতা পুরসভার মধ্যে। 19-এর লোকসভা ভোটের নিরিখে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। ফিরহাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দর, সেখানে 3টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। এছাড়া পিছিয়ে ছিল বালিগঞ্জের 3টি ওয়ার্ডে, রাসবিহারীতে 5টি, বেহালা পূর্বে 3টি, বেহালা পশ্চিমে 3টি, কসবার 3টি এবং ভবানীপুর 6টি ওয়ার্ডে। সব মিলিয়ে 19-এর ভোটের ফলের নিরিখে কলকাতার 26টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। 19-এর এই ফল থেকে শিক্ষা নিয়ে 24-এ এবার কোমর বেঁধে ঝাঁপাচ্ছে তৃণমূল। দলীয় কাউন্সিলরদের ঘাড়ে দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। সম্প্রতি কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবারের ভোটে কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের লিড চাই। পারফরমেন্স খারাপ হলে সংশ্লিষ্ট কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে। সুতরাং কিছু জায়গা আছে যেখানে যদি না হেরে যায় তাহলে নিশ্চিতভাবে সেটা হতে হবে। এদের সবার পারফরমেন্স যাচাই হবে। কিন্তু দ্বিতীয়ত আরেকটা আছে যে আমাদের অনেকগুলো অন্য রাজ্যের থেকে মানুষ তারা এখানে এসে বসবাস করছেন।
সেই রাজ্যের ওয়েব যা থাকবে সেই অনুযায়ী এখানে হবে। উত্তর কলকাতার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে বেশ কতগুলো সাংগঠনিক স্তরের নেতা তারা উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে তাদের যে ক্ষোভ তারা সেটা গোপন রাখেননি এবং তাদেরই আচরণের কারণে তৃণমূল কংগ্রেসকেও বেশ কিছুটা সময়ের জন্য অস্বস্তিতে বা বিড়ম্বনার মুখে যে পড়তে হয়েছে তা কার্যত শাসক দলের নেতারা প্রকাশ্যে না বললেও মেনে নিচ্ছেন অবস্থার কথা। আবার দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 2019 লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল 59টি ওয়ার্ডের মধ্যে 26টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে এগিয়ে ছিল হচ্ছে বিজেপি এবং তার মধ্যে একাধিক মন্ত্রী এবং হেভিওয়েট নেতারা যেখানে বসবাস করেন সেই ওয়ার্ডগুলো সেখানে ছিল। 2024-এ যাতে 2019-এর সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণেই যারা কলকাতা পুরসভার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে কার্যত টার্গেট বেঁধে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই তাদের পারফরমেন্স যাচাই করার জন্য ব্যবস্থা নিচ্ছে